এই তো এসেছি ফিরে গান থেকে, স্বপ্নলোক থেকে। আপনাদের দোতলা বাড়িটি দ্রুত ভেঙে পড়ছে তারই সুসংবাদ নিয়ে। ধ্বংসস্তূপের ভিতরে দাঁড়িয়ে আমি পুরনো দিনের গান যেসব শুনেছি তার কিছু কি শোনাতে পারি? ওইখানে বহুতল আবাসন উঠবে, এমনই তো লোকে বলছে। সাঁতারের জল থাকবে, ফুলের কেয়ারি চাই, ছোটদের দোলনা তো থাকবেই। শুধু থাকবে না গান আর স্বপ্নলোক আর মানুষের ভুলভ্রান্তি। নমস্কার, ডাকবাংলা.com-এর পাতায় কবির সঙ্গে দেখায় আজ অদ্বিতীয় উৎপল কুমার বসুকে নিয়ে হাজির আমি, তাঁর কবিতাকে নিয়ে। তাঁর লেখা নিয়ে এর আগেও বহুবার হাজির হয়েছি, কেননা তার লেখাকে খুঁজে পাওয়া স্তক, তাকে আবিষ্কার করা অবধি আমার বিস্ময়ের কোনো সীমা পরিসীমা নেই, আজও নেই। তাকে এক দুবারই সাক্ষাৎ করেছি, চাক্ষুষ করেছি, কিন্তু কবিতায় ধারাবাহিকভাবে তাকে যেভাবে পড়েছি, তার বিবর্তনকে যেভাবে উপলব্ধি করার চেষ্টা করেছি, তাতে বুঝেছি তিনি অনন্য এবং অদ্বিতীয়। বাংলা ভাষায় তার কোনো জড়িদার নেই। আজকে যে বইটি বেছে এনেছি সেটি কৃষকায় একটি কাব্যগ্রন্থ, যার নাম পিয়া মনোভাবে। 2011 সালে প্রকাশ পেয়েছিল সপ্তর্ষি প্রকাশন থেকে। সেই অর্থে দেখতে গেলে কবিতার সংখ্যা বাংলা কবিতার হিসেব অনুযায়ী গ্রন্থাকারে কমই। মাত্র 32টি লেখা আছে এই কবিতার বইতে, এবং প্রবেশক বা বিভাব কবিতাকে ধরলে 33টি লেখা। কিন্তু উৎপল কুমার বসুর কবিতার যে মাপকাঠি, তা কখনোই কবিতার সংখ্যা দিয়ে নির্ধারিত হয়নি। কখনোই তার কবিতা বেশি পড়লে মনে হয়নি বেশি পড়া হলো। অনেক সময় তার 3টি কবিতা পড়েও 3 ভুবন দেখবার অধিকারী হয়ে উঠেছি আমরা পাঠকরা। সেই রকমই একটি বই পিয়া মনোভাবে, তার থেকেই আজ কিছু কবিতা। অমন শৈশব তুমি আর কি গো পাবে, ওই শিশুটির মতো। মা কখন স্নান সেরে বেরোবে সে অপেক্ষায় বাথরুমের দরজায় দাঁড়িয়ে রয়েছে। আমিও দাঁড়িয়ে আছি গ্রীষ্মের আগুনে দুপুরে, টাঙা থেকে নেমে এক গাছের ছায়ায়, গয়া থেকে বৌদ্ধ গয়ার পথে যেতে যেতে। ঝড় আসছে, দিগন্তে এক মহানগরের মরীচিকা বাতাসে দুলছে। ওই সেই পাটলিপুত্র স্থান প্রেতভূমি, দূর থেকে অতীত চিনেছি। এই কারিগরির একমাত্র অধিকারী ছিলেন উৎপল কুমার বসু বাংলা কবিতায়। এ কথা বলতে আজ একজন বছর 50 বয়সী পাঠক হিসেবে আমার অন্তত কোনো দ্বিধা নেই। কারিগরি বলতে কি? এই কবিতাটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 লাইনের, এক্ষুনি গুনলাম, 11 পংক্তির একটি কবিতা। বইটির মতোই কৃষকায়। এমনিতে দেখলে তার কোনো ক্ষমতা নেই, কিন্তু কবিতার প্রথম দৃশ্য শুরু হচ্ছে, অমন শৈশব তুমি আর কি পাবে, ওই শিশুটির মতো। মা কখন স্নান সেরে বেরোবে সে অপেক্ষায় বাথরুমের দরজায় দাঁড়িয়ে রয়েছে। এই যে বাথরুমের দরজায় মায়ের বেরোনোর অপেক্ষা নিয়ে দাঁড়িয়ে থাকা একজন শিশু, এ আমাদের রোজকার নাগরিক জীবনের দৈনন্দিন ছবি। যে কোনো বাড়িতে যে কোনো সময় ঘটে। এর মধ্যে আহামরি কিছু নেই, অতিরিক্তও কিছু নেই। কিন্তু কারিগরিটা কোথায়? যখন তার পরের স্তবক শেষ হচ্ছে এই কথা দিয়ে, আমিও দাঁড়িয়ে আছি গ্রীষ্মের আগুনে দুপুরে, টাঙা থেকে নেমে এক গাছের ছায়ায়, গয়া থেকে বৌদ্ধ গয়ার পথে যেতে যেতে। পাঠকরা খেয়াল করবেন, এইখানে একটি ভৌগোলিক পটভূমি পরিবর্তন ঘটল। অর্থাৎ এর আগের স্তবকে শিশুটি দাঁড়িয়েছিল মা স্নান সেরে বেরোবে এই অপেক্ষায় বাথরুমের দরজায়। যে কোনো শহরে, যে কোনো বাড়ির বাথরুমের দরজার সামনে, কোথায় আমরা জানি না। কিন্তু ভৌগোলিক পটভূমি পরিবর্তন হলো কিভাবে? উৎপল কুমার বসু কবিকে নিয়ে গেলেন গয়া থেকে বৌদ্ধ গয়ার পথে যেতে যেতে টাঙা থেকে নেমে এক গাছের ছায়া। এখানে ভূগোল স্পষ্ট হয়ে এলো, এবং একই সঙ্গে তার পরের 3টি পংক্তিতে স্পষ্ট হলো এক মহা ইতিহাস, যা বলছে, ঝড় আসছে, দিগন্তে এক মহানগরের মরীচিকা বাতাসে দুলছে। ওই সেই পাটলিপুত্র স্থান প্রেতভূমি, দূর থেকে অতীত চিনেছি। পাটলিপুত্র এই একটি নাম আমাদের
পৌরাণিক সময়ে নিয়ে যায় আমাদের মহাকাব্যগুলির কাছে, এবং কিভাবে 11 পংক্তির মধ্যে আশ্চর্য জাদুবিদ্যার মাধ্যমে উৎপল কুমার বসু এক মায়ের স্নান সেরে বেরোনোর অপেক্ষারত বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকা যে কোনো শিশুর থেকে এক মানুষের কাছে পৌঁছে গেলেন যার কোনো বয়ঃকাল নেই, যার কোনো অতীত ভবিষ্যৎ নেই, যে গয়া থেকে বৌদ্ধ গয়ার পথে যেতে এক গাছের ছায়ায় দাঁড়িয়ে পাটলিপুত্রকে চিনতে পারছে। এখানে তার ভৌগোলিকতা, তার ঐতিহাসিকতা সমস্তটা বদলে এক মহা আয়তন নিচ্ছে মাত্র 11টি পংক্তিতে। এই ব্যাপ্তি হাসিল করা খুব বড় মাপের কবি ছাড়া সম্ভব নয়। উৎপল কুমার বসু ছিলেন তেমনই একজন। বেশি কথা বলবো না, আমি জানি কথার চেয়ে কবিতায় কাজ হয় অনেক বেশি। বরষা ব্যাকুল, এই শব্দটির আড়ালে আড়ালে আমি ভ্রাম্যমান সারাদিন। ভাবি সেও বনের ওধারে চলে যেতে পারে সাপুড়ের মতো। ফনা তোলা রৌদ্রে ও উত্তাপে আমি কম্পমান। আমার অতটা সাহস নেই। যদি প্রতিটি সমাস আজ ছেড়ে যায়, যদি তৎপুরুষ শেষকালে চিনেও না চেনে, তবে কার আশ্রয়ে যাব? কোথা গেলে ঝড় আসবে, বৃষ্টি পাব। এইখানে আরেকটা কথা বলি, তারপর কথা দিচ্ছি, বেশি বকবক করব না। এই যে একেবারে চলিত বাংলা ভাষায় লেখা, তারই মধ্যে একটা সূক্ষ্ম মোচড়ে উৎপল কুমার লিখছেন, কোথা গেলে ঝড় আসবে, বৃষ্টি পাব। কোথায় গেলেও লিখতে পারতেন, ছন্দবদ্ধ কবিতা এটা নয়, গদ্যাকারে লিখিত। কিন্তু এই যে কোথা গেলে ঝড় আসবে, বৃষ্টি পাবো, এই কোথা যাওয়ার মধ্যে যে রাবীন্দ্রিক আঁচ, যে পুরাতনী ধাঁচ, তাকে কি সহজে চলিতের মধ্যে মিশিয়ে পেশ করলেন উৎপল কুমার বসু, আমার অন্যতম প্রিয় জাদুকর। এ বইয়ে কবিতার কেবল সংখ্যা আছে, কোনো শিরোনাম নেই, তাই আর কয়েকটি লেখা চুপচাপ পড়ে যাই। হ্রদের ওপারে বাড়ি, দ্বিতল কি ত্রিতল নতুন তৈরি হলো। গৃহস্থরা এখনো আসেনি। মাঝে মাঝে দু একজন ঘোরাফেরা করে থাকে, ছাদেও তাদের দেখি সম্ভাব্য ক্রেতার দল। বিক্রেতাদের একজন সঙ্গে থাকে, প্রায়ান্ধ স্থবির, ফ্রেম খোলা জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখে, অন্যকে দেখায়। সবুজ বনের রেখা, রেল লাইন পশ্চিমে বেঁকে গেছে, ওই মাঠে সূর্য ডোবে, সকালের আলো বসার ঘরেই আসে, বাথরুমে খানিক, শীতকালে বারান্দায়। বুড়ো অন্ধ হলেও সবটা দেখায়, কিছুই ভোলে না, যেন নিজের বাড়ির কথা বলছে। সুন্দর তোদের যদি ভুল বোঝে, আমি তার কি করতে পারি? তোরা শুধু নির্মাণ, সংশয়, প্রতীক্ষায়, হকারের স্টলে পড়ে থাকা সস্তার গয়নাগাটি যেন কতকালে অবিকৃত, কেউ ফিরেও দেখে না। নুব্জ দেহ মানুষটির পাশে পাশে ঘুরছে কুকুর, তার অরণ্যের গন্ধবহ, দূরের রৌদ্রে বহু ক্ষুধা ও মৃত্যুর সমন্বয় হতে থাকে, তবু তারা সেখানে যাবে না। এই চৌমাথায় পথচারীদের ভিক্ষা ও উপেক্ষায় সমাদৃত দেবতা ও দেবাঞ্জলি, এরা সুন্দরের চির উপাসক। আমি ভিনদেশী। এখানে ঘাসের বনে বসে আছি অনির্দিষ্টকাল। ওই পাখিগুলি কত সহজেই আকাশবিহারী হতে পারে, আমি তা পারি না। ওই পশুগুলি কত অনায়াসে বিশুদ্ধ খেলায় মাতে, আমি তার নিয়মকানুন কিছু কিছু বুঝি, তবু খেলায় নামি না। অথচ যা বলবার আছে তা তো বলতেই হবে, কেউ শুনুক বা না শুনুক। তুমি তো দ্বাদশী ছিলে একদিন, আজ কুবজা হয়েছ। শোয়ানো বয়াম থেকে মশলা চুরির কর্মে সাথী ছিলে, আজ অস্বীকার করো, বেমালুম মিথ্যে কথা বল। আরেকটি লেখা দিয়ে আজকের কবির সঙ্গে দেখা শেষ করি। মনে রাখবেন, আমাদের সঙ্গে ছিলেন, আমার সঙ্গে ছিলেন উৎপল কুমার বসু, বাংলা কবিতার এক অবিনশ্বর দেবদূত। যে দেহ ভৌতিক হয় তাকে সখা দূর থেকে দেখো, যেন সে তো রেলে মাথা দিয়েছিল। 11:40 লোকাল ঢোকার আগে হাতে ব্যাগ ছিল, সন্ধ্যা বাজার থেকে ফলমূল কেনাকাটা ছিল।
এইসব বস্তু আমোদিত ধরিত্রীর সঙ্গে তার শেষ কিছু বোঝাপড়া ছিল। আমাদেরই চোখের সামনে তাকে হেরে যেতে দেখলাম।